ওকে, তাহলে আমি একটু মিজানুর রহমান আপনার বিশ্লেষণটা শুনতে চাই। সেক্ষেত্রে অনেকেই বলছেন যে এই বিষয়টা আসলে 2018 সালেই ফয়সালা হয়ে যেতে পারতো, সেটা না করে যা করা হলো সেটাকে কেউ যদি রাজনীতির মোড়কে সামনে আনতে চায় বা বলে যেটা রাজনীতি হচ্ছে, আসলে কোনো সুবিবেচনা প্রসূত বিষয় নয়, এটার মধ্যে আসলে পুরোটা রাজনীতি, সেটা কি ভুল হবে যে এই রাজনীতির মধ্যে আসলে ছাত্র শিক্ষক সবাই ইনক্লুড হয়ে গেলেন? দেখুন, 18-19 সালে যে আন্দোলন কোটা, এটাও রাজনীতি ছিল। কারণ ওটা ছিল, নাম ছিল কোটা সংস্কার আন্দোলন, কিন্তু মূলত আন্দোলন ছিল মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলন মূলত, কারণ ওটা ছিল মূল টার্গেট। কিন্তু সমস্যাটা হচ্ছে, দেখেন, আমাদের সংবিধান প্রণয়নের আগেই, সংবিধান কার্যকর হওয়ার আগেই 30% মুক্তিযোদ্ধা কোটা আইন পাস হয় বা প্রজ্ঞাপন, যেটা সরকার নেই। সমস্যা হচ্ছে এইটা হয়তো 73-74, তারপরে যখন 75 সালের পট পরিবর্তন হয়ে যায়, তখন মুক্তিযোদ্ধার কোটা দূরের কথা, মুক্তিযোদ্ধার সন্তান বললে তো চাকরির আশেপাশেও আসতে পারেনি, বরং এমন পর্যায়ে গেছে দেশে, রাজাগার ছিলাম এই সার্টিফিকেট নিয়ে বহু লোক বিভিন্ন জায়গায় চাকরি পেয়েছে। ও মুক্তিযোদ্ধার একটা অ্যানালাইসিস কখনো উপস্থাপন করে সরকারি ব্যর্থতা। আমি অ্যানালাইসিস করে দেখে, আমি একদম পাবলিক সার্ভিস স্কুলের বই থেকে 1930% মুক্তিযোদ্ধা কোটা তো নির্ধারণ করছে আইনে। 1982 সালে মুক্তিযোদ্ধা কোটা পূরণ হয়েছিল 7.5, 83-তে 13, 84-তে 7.5, 85-তে অনলি 5%, 86-তে 1% অনলি, 87-তে 1%-এর সামান্য একটু বেশি, 88-তে 0%, 89-তে 1%-এর সামান্য বেশি, 90-তে 1%। এইটা হলো মুক্তিযোদ্ধার কোটা দিয়ে পূরণ হয়েছে। এই কথাগুলো সরকার কখনো বলে নাই। বাকি চাকরি, অর্থাৎ আমি 30 থেকে, আমি অ্যানালাইসিস করে বলতেছি, 30 থেকে 27 থেকে 30 পর্যন্ত, এই যদিও 45% মেধা কোটা, বাকিটা ছিল কোটায় 67.8% মেধা কোটায়, অর্থাৎ যে কোটাগুলো পূরণ হতো না, এগুলো মেধাবী দিয়ে পূরণ হইতো। এই কথাটা সরকার থেকে কখনো স্পষ্টভাবে তখনও বলে নাই। এবং ওই আন্দোলনটা যে হয়েছিল, এটা একটা গড়ে 12.5 হলো, 27 থেকে 30, 27 থেকে 30, 10টা বিসিএস এর কথা বলছেন। তাহলে এটা তো তৎকালীন মুখ্য সচিব যখন শফিউল আলম ছিলেন, সেই সময়ে যখন এটা এসেছিল, তখনও কিন্তু এই ফিগারটাই সামনে আনা হয়েছিল যে 10টা বিসিএস কে দেখে দেখা গেছে যে মুক্তিযুদ্ধের সর্বসাকল্যে 12.9% বেশি যায় না, নারী কোটাও ঠিক রকম 9.42% যায় না। তার মানে এটা আমার তো জানা ছিল, এবং এটা যারা আন্দোলন করছিল তাদের রাজনীতির পরবর্তী পর্যায়ে তারা যেসব রাজনীতির সাথে যুক্ত হয়েছে, তা দিয়ে বোঝা যাচ্ছিল ওই আন্দোলনটা যে কিভাবে বিভ্রান্তকর করছিল। ইভেন উপজাতিদের জন্য যে 5% কোটা, এই 27 থেকে 30-এ উপজাতি তো পাশে করে না, 0.6, অর্থাৎ এই বাকিগুলো কিন্তু সব মেধা দিয়ে পূরণ হচ্ছিল, এখনো তাই হচ্ছে। এই কথাটা এই যে যারা আন্দোলন করতেছে তারাও জানে না, এবং কোনো রকমের অ্যানালাইসিস, পড়াশোনা বা কোনো কিছুর সাথে আন্দোলনকারীদেরকেও আমাদের সরকারের যেটা সবচেয়ে বড় ব্যর্থতা, তখনও এগুলো ক্লিয়ার করে একদম একটু পরে পরে টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে দেয়, এটা দেখানো উচিত যে কোটা যে চলে যাচ্ছে বলতেছো, এটা একেবারে বিভ্রান্তিকর কথাবার্তা, এটা সত্য না। ফ্যাক্টস হচ্ছে এই কোটায় আসলে মেধাবীরাই চাকরি পাচ্ছে। এখন সমস্যাটা হয়ে গেল অবশ্যই যখন 18 সালে যে পরিপত্র জারি করে, সেটার একটা সমস্যা, তখনই আমরা বলছিলাম যে এইটা কোনো না সময় কোনো চ্যালেঞ্জ হতে পারে। কারণ ওখানে আমাদের যে যারা পিছিয়ে পড়া, তাদের জন্য একটা ব্যবস্থা রাখার সাংবিধানিক বাধ্যবাধকতা বলবো না, এটা এ ধরনের একটা প্রভিশনের একটা ইঙ্গিত দেয়া আছে। যারা পিছিয়ে পড়া, যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, অথবা আমাদের 27টা উপজেলা আছে, এগুলোতে এখনো কোনো যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় না, কলেজও নাই, স্কুলও নেই। অনেক 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 সংবিধান এক্সপার্ট যারা আছেন বা সংবিধান বিশেষজ্ঞ, তারা প্রায় সময় এটা উল্লেখ করেন যে আমাদের কনস্টিটিউশনে আসলে কোটার ব্যাপারে কোনো কিছু লেখা নাই, বরং সেখানে একদম সমতা কথা বলা আছে, এবং সংক্রান্ত যেসব বিধান আছে সেখানেই বরং একটা জায়গায় ইঙ্গিত আছে। সরকার যদি এটা করতে চায়, অর্থাৎ পশ্চাৎপদ যারা আছে, পিছিয়ে পড়ে, তাদের জন্য যদি কোনো বিশেষ ব্যবস্থা করে, তাহলে এই সংবিধানের কোনো জায়গায় এটার জন্য বাধা সৃষ্টি করবে না, এটা আছে। এটা একটা প্রচ্ছন্ন ইঙ্গিত যে তোমাকে এরকম যদি প্রয়োজন। সারা পৃথিবীতে আপনি ভারতে তো কোনো রাজ্যে 70% কোটা আছে। এটা ইউরোপে, আমেরিকাতে, ইংল্যান্ডে, সব দেশে বিভিন্ন কারণে, কারণ আমরা সবার জন্য শিক্ষা বলেন, মেধার বিকাশ বলেন, যাই বলেন, এটা কিন্তু সমান সুযোগ তো তৈরি করতে পারেনি। বাংলাদেশের অনেকগুলো এমন উপজেলা আছে যেখানে ভালো মানের একটা স্কুলও নেই, কলেজ তো দূরের কথা। তো সেখানে যারা জনগোষ্ঠী, সে যে আমাদের শিক্ষার্থীদের মতো মেধাবী হতে পারলো না, তো এটার জন্য সে দায়ী না, রাষ্ট্র দায়ী। তো সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে আরও ব্যাপার আছে। মনে করেন আমাদের
আমাদের প্রাইমারি স্কুলের ড্রপ আউট যেভাবে ছিল এটা অনেক কমছে। এর অন্যতম কারণ গবেষণা দেখে গেছে ইদানিং 60% কিন্তু চাকরি মহিলাদেরকে দেয়া হয় প্রাইমারি স্কুলে। এটার বেনিফিট কিন্তু আমরা পাচ্ছি। তার বাইরেও আরও কিছু মনে করেন ক্লিনার পদে যদি আপনি মেধাবৃত্তিতে নেন তো সব তো আমাদের মুসলমানরা চাকরি পেয়ে যাবে। তো ওই মুসলমানরা চাকরি পেয়ে চেয়ারে বসে যাবে। এক সেকেন্ড আমি বলি, এক সেকেন্ড ওখানে বলতে হরিজন জনগোষ্ঠীর থেকেই তো ক্লিনারে চাকরি নিতে হবে, এটা কোটা থাকতে হবে, এটাকে মেধাবৃত্তিতে দিবেন? রেলওয়ের কিছু কাজ আছে টেকনিক্যাল কাজ, এটার নিয়ম হচ্ছে এটা বংশ পরস্পরে ওরা শিখে, এটার জন্য কোনো ট্রেনিং ইনস্টিটিউট নেই। আপনি মনে হচ্ছে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কথাগুলো বলছেন, সেখানে তো না আমি বলছি কোটার ব্যাপারটা মানে তৃতীয় চতুর্থ শ্রেণী না। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার সময় তো কোটা আছে। আপনি মেয়েদের হল এবং ছেলেদের হল আলাদা করে বলছেন, মেয়েদের সিট অতটা, ছেলেদের সিট অতটা, এটা সব জায়গাতে আছে। ওয়ার্ল্ড ব্যাংক IMF এর প্রেসিডেন্ট হন থেকে আর বাইরে থেকে কেউ হয় কিনা, এগুলো তো কোটা আছে। তাহলে তাদের যে এখন দফাটা এখন যেটা আসছে এক দফা, সেখানে তারা বলছেন সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু সংবিধান অনুযায়ী অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাশের তারা এখন দাবিটা নিয়ে আসছে। না এইটাই তো বলছি আমি যে এই কোটার এই তথ্যগুলো তো নাই। আপনি ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কোটা আন্দোলনকে সমর্থন করে বলছেন বিএনপি যদি কখনো ক্ষমতায় আসতে পারে 15-20 ভাগ কোটা রাখা হবে। ঠিক আছে, ধরে নিলাম 20-25 ভাগ, কিন্তু আপনি মানে কোটার নিয়োগের ইতিহাসটাই দেখেন না, কোনো সময় তো এটা ওই কোটা এক্সিট করে নাই। কিন্তু এই তথ্যগুলো আমাদের শিক্ষার্থীদের কাছে কেউ উপস্থাপন করে নাই এবং তাদেরকে এই কথাগুলো বলে নাই। তাহলে